আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। সেফ এক্সিটের প্রশ্ন আসছে কেন? আগামীর ক্ষমতায় কি আওয়ামী লীগ আসছে? কয়েকদিন যাবত আপনারা শুনছেন যে সেফ এক্সিট সেফ এক্সিট। প্রথম সেফ এক্সিটের আলাপটি তোলেন এনসিপির আহ্বায়ক, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম। তিনি হতাশা প্রকাশ করেছেন, ভুল স্বীকার করেছেন যে এমন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে যারা ইতিমধ্যে আখের গুছিয়েছে, আমাদের সাথে প্রতারণা করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করছে এবং এখন সেফ এক্সিট খুঁজছেন, অর্থাৎ পালিয়ে যেতে চাইছেন। কেন পালিয়ে যাবেন? আমি শুরুতে এই প্রশ্নটা করেছি যে ক্ষমতায় কি আওয়ামী লীগ আসছে? আওয়ামী লীগ আসলে তাদের সেফ এক্সিটের প্রয়োজন হবে, কিন্তু এই যে বর্তমান বন্দোবস্তওয়ালা, বন্দোবস্ত শব্দটা এখন বহুল ব্যবহৃত, নয়া বন্দোবস্তের যে সরকার এবং এই সরকারের সাথে যেসব রাজনৈতিক দল আছে তারা যদি সম্মিলিতভাবে ক্ষমতায় আসে কিংবা যে কোনো একটি এককভাবেও ক্ষমতায় আসে, তাহলে এই উপদেষ্টারা পুরস্কৃত হবার কথা। তো কারণ যাদেরকে ক্ষমতায় বসিয়ে দিলেন, এই বসিয়ে দেবার পেছনে তো এখনকার এই উপদেষ্টারা যতই আখের গোছাক না কেন, গণ অভ্যুত্থানের নায়কদের সাথে প্রতারণা করুক না কেন, তাদের তো কৃতিত্ব থাকবার কথা। কৃতিত্ব থাকলে তাদের তো এক একজন মহানায়ক মহানায়িকার ভূমিকায় অবতীর্ণ হবার কথা। প্রথমে নাহিদ ইসলাম সেফ এক্সিটের কথা তুলেছেন, এরপরে সার্জিস আলম তুলেছেন, সবশেষ গতকালকে উপদেষ্টা রিজওয়ানা হাসান তুলেছেন এবং তিনি বলেছেন যে আমি কোনো সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব। কেন? তিনি কি ভাবছেন যে তারা যাদেরকে ক্ষমতায় বসাতে চান তারাই ক্ষমতায় আসবেন? আবার নাহিদ ইসলাম, সার্জিস আলমরা বলছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। আমি একদিন আগেও এমন একটি প্রশ্ন করেছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এখনকার উপদেষ্টারা রাজা মহারাজা হয়ে থাকবেন, জামাত যদি আসে তারা রাজা মহারাজা হিসেবে থাকবেন, মহারানী হিসেবে থাকবেন, রানীও তো আছে। এনসিপি ইতিমধ্যে অভিযোগ তুলেছে, এনসিপি ক্ষমতায় আসলে কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? এই প্রশ্নটা দেখা দেয়। আবার মনে পড়ে যায় এই মুহূর্তে যে 2007-08 সালে বাংলাদেশে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। এখনকার ইউনূস সরকারও সেনা সমর্থিত, সেই সময়ে 111 নামে পরিচিত একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সরকারটি আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের চাইতে লক্ষ গুণ প্রতাপশালী সরকার ছিল। সেই সরকারটি ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেনি। 2 বছরের মধ্যে নির্বাচন দিয়ে, এবং তখনও সেফ এক্সিটের প্রশ্ন ছিল, এবং তখনও সেই সরকারের যারা কুশীলব ছিলেন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তারা কিন্তু নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সাথে সাথে তারা বিদেশে পাড়ি দিয়েছে। বিদেশে পাড়ি দিয়ে তারা কোথায় আছেন? ফখরুদ্দিনের চেহারা কিন্তু আজ পর্যন্ত কেউ আর দেখেননি, বা সেনাপ্রধান মুঈন আহমেদের চেহারা যদিও দেখেছেন, কিন্তু ফখরুদ্দিন আহমেদের চেহারা আজ পর্যন্ত কিন্তু দেখেননি। তারাও কি সেই সময় অপরাধ করে গেছেন যে যার কারণে আজ পর্যন্ত চেহারা দেখেননি? আজকের উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কি শিক্ষা নেন না? সেই সরকারটি বাংলাদেশে বেশ কিছু কাজ করেছিল, গুরুত্বপূর্ণ কাজ। এই যে আজকে ভোটার তালিকা, আজকে যে এনআইডি, আমি একটি এরকম অসংখ্য কাজ করেছিল, ভালো কাজ করেছিল এই সরকার। আজকে যদি ইউনূস সরকার দেখি, তো বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যতগুলো নির্বাচিত সরকার এসছে, যতগুলো অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটি হোক, সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে ইউনূস সরকার।
সেই 111 সরকার, দোর্দণ্ড প্রতাপশালী সরকার, প্রধান সহ উপদেষ্টা পরিষদের অনেকে এবং তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈনু আহমেদ পর্যন্ত বিদেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। আজকের উপদেষ্টা পরিষদের কি ভয় হয় না যে তাদের কি হবে তারা যখন ক্ষমতাচ্যুত হবেন? ধানাই পানাই সেই সময়ের উপদেষ্টা পরিষদ ধানাই পানাই করেছিল যে আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি পাল্টে যাওয়ায় ক্ষমতায় থাকা আর সম্ভব হয়নি। একটা দ্রুত নির্বাচন দিয়ে তারা কিন্তু চলে গিয়েছিল। আজকের সরকারও নির্বাচনের যে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে প্রায় 1.5 বছর হতে যাবে আর কি। সেই 1.5 বছরের মাথায়, সেই সময় ছিল 2 বছর, এবার 1.5 বছরের মাথায় নির্বাচন যদি হয় দেবার পরিকল্পনা করছে। তাহলে আমি বারবার প্রশ্ন করছি যে নির্বাচন, পরিকল্পিত একটা নির্বাচন করবার এখনো পর্যন্ত পরিকল্পনা হচ্ছে, তাহলে সেফ এক্সিটের কেন প্রশ্ন আসবে? তাহলে কি ভিন্ন কিছু ঘটছে পর্দার আড়ালে? আমরা বারবার বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সত্যিকার অর্থে নির্বাচন করতে পারবে না। যে স্টাইলে নির্বাচনটি করতে যাচ্ছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তন হতে হবে। পরিবর্তন হয়ে সেই পরিবর্তিত সরকারটি নির্বাচন করবে এবং সেই পরিবর্তিত সরকারটি নির্বাচন করে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? এজন্য কি সেফ এক্সিট চিন্তা? এমনকি এমন কথাও চালু হয়ে গেছে যে অনেক উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ করবার চেষ্টা করছেন, তার কাছেও মার্জনা চেয়ে সেফ এক্সিট খুঁজবার চেষ্টা করছেন। কেন? কি হচ্ছে? এটি নিশ্চিত যে ডক্টর ইউনূস আসলে নির্বাচন করতে পারবে না। এই যে যা আলোচনা রটে যায় তা তো কিছুটা বটেই। এই বটে থেকে যে ডক্টর ইউনূস যে নির্বাচন করতে পারছেন না এবং একটি অন্য সরকার আসবে এবং অন্য সরকারটি নির্বাচন করবে এবং সেই নির্বাচনটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে এবং সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, এছাড়া আপনাকে কেউ স্বীকৃতি দেবে না। ইতিমধ্যে ভারত বলে দিয়েছে যে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে সেই নির্বাচনে নির্বাচিত সরকারের সাথে ভারত কাজ করবে। কিন্তু আপনি যদি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একা একা খাওয়া মার্কা নির্বাচন করেন, তাহলে কিন্তু সেই সরকারের সাথে ভারত কাজ করবে না, পৃথিবীর কেউ কাজ করবে না। আজকে দেশের যে প্রেক্ষাপট, এনসিপি নেতারা যে হতাশা প্রকাশ করছেন, তাতে গত 14 মাসে আগের 16 বছরের যে আগের 16 বছরের যে নেতিবাচক কর্মগুলো ছিল সেগুলোকে ফেল করে দিয়েছে। সরকারটা তো পতন হলো আগের 16 বছর যে নেতিবাচক কর্মকাণ্ড, সেই কারণেই তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের পতন হলো। আজকে যে 14 মাসে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের ভয়াবহ দুঃশাসনের মধ্যে দেশ পড়ে গেছে, এর দায় যেমন ইউনূস সরকারের, তেমনি ইউনূস সরকারের সহযোগী যে দলগুলো, সহযোগী প্রধান 3টি দল এবং আরো ছোটখাটো দল, জাতিসংঘে যে 3টি দল গিয়েছিল ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে, বিএনপি, জামাত, এনসিপি, আজকে 14 মাসে যত ব্যর্থতা, সেই ব্যর্থতার দায়ভার বিএনপির উপরে বর্তায়, জামাতের উপরে বর্তায়, এনসিপির উপর বর্তায়। তাহলে এত ব্যর্থ, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার, এই ব্যর্থ সরকারকে আগামী নির্বাচনে নির্বাচিত হবে বা সরকারপন্থীরা, সরকারের যে রাজনৈতিক দলগুলো, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যদি হয়, আগের 16 বছরের তুলনায় যদি লক্ষ গুণ খারাপ কাজ করে থাকে, তাহলে মানুষ কাকে বেছে নেবে? আগের 16 বছরে যে সরকারটি ছিল, যে দলটি ক্ষমতায় ছিল, তাকেই তো বেছে নেবে। চারিদিকে তো এই শোরগোল শুরু হয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে সেই শোরগোল শুরু হয়ে গেছে। বাস্তবতা এটি যে আজকে সেফ এক্সিটের যে কলরব উঠেছে, এটিই বাস্তবতা যে আসলে কি হবে। আসলে কি আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক দলগুলোকে আমরা ক্ষমতায় বসিয়ে দিতে পারবো? এরকম প্রশ্ন, এরকম সন্দেহ, এরকম দ্বিধাদ্বন্দ্ব উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে ইতিমধ্যে কাজ করছে। কারণ তারা ইতিমধ্যে নানান অপকর্মে জড়িয়ে গেছেন। জড়িয়ে গিয়ে এখন বাঁচতে হলে তো কারো কাছে
নিরাপদ একটা জায়গা দরকার। কিন্তু তারা এই যে এখনকার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ভরসা করতে পারছেন না, যার কারণে একটা সেফ এক্সিট খুঁজছেন। এবং এটি নিশ্চিত যে একটা যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় এবং ইনক্লুসিভ ইলেকশন হয়, তাহলে এই যে 14 মাসের যে ব্যর্থতা, এই ব্যর্থতার খেসারত দিতে হবে ব্যালটে। বাংলাদেশের জনগণ ব্যালটে দিয়ে দেবে। বাংলাদেশে নজিরবিহীনভাবে পৃথিবীর ইতিহাসে রেকর্ড, সর্বশেষ পতিত সরকারের দল আবার ক্ষমতায় আসে এবং সেটি বাংলাদেশেই ঘটবে এবং সেই প্রেক্ষাপটে রচিত হচ্ছে, যার কারণে চারিদিকে সেফ এক্সিট কলরব উঠেছে। সামনে কঠিন সময়, আমরা নিশ্চয়ই এই সময়ের সাক্ষী থাকব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আসলে কেন সেফ এক্সিট চাইছেন? তারা তো এটা নতুন বাংলাদেশ গড়বার জন্য এসেছেন এবং অনেক স্লোগান দিয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ আর নষ্ট ছিল, ভ্রষ্ট ছিল, তারা সব দুধে ধোয়া তুলসী পাতা ফেরেশতা এক একজন, তারা দেশটাকে দুধের নহর বইয়ে দিবেন, সততার নৈতিকতার নহর বইয়ে দিবেন। তাদেরকে কেন এখন সেফ এক্সিট চাইতে হবে? সেফ এক্সিট নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, শুনছি কয়েকদিন ধরে। আমি ধরেই রেখেছিলাম যে এটি নিয়ে আসলে আমি কথা বলবো না। তারপর আজকে মনে হলো যে না, একটু কথা বলার দরকার। কারণ যেভাবে দায়িত্বশীল লোকজন সেফ এক্সিট নিয়ে কথা বলছেন, এটি নিয়ে অন্যরা যেভাবে তাতে অংশগ্রহণ করছেন, মনে হচ্ছে এটি নিয়ে একটি কথা বলা দরকার। আসলে দেখা দরকার সেফ এক্সিট কারা চাচ্ছেন, কেন চাচ্ছেন, কারা দিচ্ছেন, কেন দেবেন, কিভাবে দিবেন, এই দেয়ার ভেতরে কোনো নৈতিকতা অনৈতিকতার বিষয় আছে কিনা, এই বিষয়গুলো আসলে একটু সকলকে স্মরণ করিয়ে দিতে চাই। সকলেই জানেন, শুধু মনে করিয়ে দেয়া। তো যা বলছিলাম যে ইউনূস সরকারের উপদেষ্টারা সেফ এক্সিটের পথ খুঁজছেন এবং এমনকি তারা বিভিন্ন মহলের সঙ্গে, বিশেষ করে যেসব রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসতে পারে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। বোঝা যাচ্ছে বিএনপিকে ইঙ্গিত করা হচ্ছে। আবার কেউ কেউ এমনও বলছেন, হয়তো এটি গুজব, যে ছাত্র নেতাদের কেউ কেউ বা উপদেষ্টাদের কেউ কেউ বর্তমানে ভারতের দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি, মানে আওয়ামী লীগের সঙ্গে আসলে যোগাযোগ করছেন। কতটা সত্য জানি না। কেন চাইছেন এই মানে সেফ এক্সিট? এর মানে কি? এর মানে হচ্ছে তারা আশ্বাস চাইছেন যেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয় এবং তারা নিরাপদে দেশ ছাড়তে পারেন। মানে তার মানে এটা তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা অন্যায় করেছেন, করছেন বা আরো যে কদিন থাকবেন করবেন, এবং এর একটি নিরাপদ প্রস্থানের একটি সুযোগ নিয়ে তারা চলে যাবেন। যিনি বা যারা দেবেন তারাও জানেন যে এরা অপরাধ করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে। এদেরকে কিছু বলবো না, কারণ এদের কাছ থেকে যে ব্যাটনটা আমাদের কাছে আসছে, আমরা আবার এই একই কাজে হয়তো লিপ্ত হব। আমাদের অতীত রাজনীতির ধারাবাহিকতা দেখেই আসলে এত দুঃখজনক মন্তব্যটি আমি করলাম। আপনাদের মনে আছে যে 111 সরকারকে সেফ এক্সিট দিয়েছিল আওয়ামী লীগ সরকার 2008 নির্বাচনে, 2009 যখন তারা সরকার গঠন করে। এবং আমরা দেখেছি যে 111 সরকারের প্রভাবশালীরা, যাদের বিরুদ্ধে এন্তার দুর্নীতির অভিযোগ উঠেছিল, অনিয়মের অভিযোগ উঠেছিল, নানান ধরনের অভিযোগ, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার তাদেরকে পুরস্কৃত করেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তারা এখন নিরাপদে, অনেকেই দুই একজন দেশে আছে, বাকিরা সব দেশের বাইরে আছে, আর কেউ একেবারেই চুপচাপ আছে। এখন প্রশ্ন হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আসলে কেন সেফ এক্সিট চাইছেন? তারা তো এটা নতুন বাংলাদেশ গড়বার জন্য এসেছেন এবং অনেক স্লোগান দিয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ আর নষ্ট ছিল, ভ্রষ্ট ছিল, তারা সব দুধে ধোয়া তুলসী পাতা ফেরেশতা এক একজন, তারা দেশটাকে দুধের নহর বইয়ে দিবেন, সততার নৈতিকতার নহর বইয়ে দিবেন। তাদেরকে কেন এখন সেফ এক্সিট চাইতে হবে? এই কারণেই আসলে মিটিং নিয়ে কথা বলতে চাইনি। কারণ যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এরাও যে সবাই রাবণ হয়ে গেছে, এটি তারা নিজেরা এখন স্বীকার করছে, এতদিন বলেনি। এখন যখন দেখছে যে আসলে আর উপায় নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখান থেকে বাঁচতে হলে আসলে এই ধরনের একটা নিরাপদ প্রস্থানের টিকিট নিয়ে তাদেরকে এখান থেকে যেতে হবে। এটি আসলে কোনো গুজব গুঞ্জরের অংশ নয়। এটি জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক এবং সাবেক
তথ্য উপদেষ্টা এবং অন্যতম ছাত্র নেতা, এই গণ আন্দোলনের একজন আইকনিক নেতা নাহিদ ইসলাম, তিনি বলেছেন, কি বলেছেন? উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন। ভয়ানক কথা না? তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। দেখুন, মানে তিনি বলছেন যে অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন। বুঝুন তাহলে আখের গোছানো কাকে বলে? বাংলা ভাষায় আমরা কিন্তু এটি বুঝি, আখের গোছানো কাকে বলে। কিন্তু এরাই এসেছিলেন মানে দেশটাকে সংস্কারে ভাসিয়ে দেবেন, দেশটাকে ঠিক করে দিবেন, দেশটা একেবারেই নষ্ট ছিল, ওনারা একেবারেই এটিকে দুধ দিয়ে মানে গোসল করিয়ে দিবেন, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে, এরকম ভাব নিয়ে তারা এসেছিলেন। কিন্তু প্রত্যেকেই যে একটা পার ড্যাশ, এটি আমি আর বলতে চাই না। তো তিনি বলছেন যে অনেককে বিশ্বাস করাটা ভুল হয়েছিল, নাহিদ ইসলাম বলছেন। এবং তিনি বলছেন দুঃখের সঙ্গে যে আমরা প্রতারিত হয়েছি। নাহিদ ইসলামরা প্রতারিত হয়েছেন মানে তো আন্দোলন প্রতারিত হয়েছে, তাদের লক্ষ্য প্রতারিত হয়েছে, তাদের স্বপ্ন প্রতারিত হয়েছে, তাই না কি? তিনি বলছেন যে গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আরে ভাই, করবেনই তো। যারা পিঠে ছুরি মেরে কিছু করতে আসে তাদের কাছে আপনি নীতি নৈতিকতার প্রত্যাশা করেন কি জন্যে? তাদের সঙ্গে আপনি বসে স্বপ্ন রচনা করেন কি কারণে? আপনারও তো এখানে দোষ আছে। এবং বলছেন সময় এলে এদের নাম উন্মুক্ত করবেন। কেন ভাই, এখনই করেন না কেন? সময় এলে কেন? ভয় পাচ্ছেন? ভয় কি আপনাদের শোভা দেয়? আপনারা আবার বলছেন, আপনাদের আরেক নেতা বলছেন যে মৃত্যু ছাড়া তাদের এক্সিট নেই, তাদেরকে এই করব সেই করব। এখন করেন, পরে করবেন কেন? কিন্তু আমি আপনাদেরকে ভাবতে অনুরোধ করব, এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকেও, যে কেন এমন একটা জায়গায় তারা এসে উপনীত হলেন, কেন তারা এলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ওই যে বললাম যে গুজবও বলছি না, গুঞ্জনও বলছি না, কারণ যিনি অভিযোগ করেছেন তিনি তো এই সরকারের নিয়োগকর্তাদেরই একজন। তিনি যখন মিডিয়ায় এসব কথা বলেন তখন অন্য কার্যকারণ খুঁজে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তবে এই পুরো বিষয়টা যদি বুঝতে হয়, ছোট করে একটু পিছনে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, কষ্ট করে যদি আপনারা চিন্তা করেন, আপনাদের স্মৃতিশক্তিতে একটু টোকা দেন, তাহলে বুঝতে পারবেন। প্রফেসর ইউনূস শুরুতেই আসলে এই আন্দোলনের পুরো সাফল্যটা নিজের পকেটস্থ করে নিয়েছেন আমার মনে হয়েছে। তিনি নিজের লোকেদের দেশের ভেতর থেকে বাছাই করে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের এলাকার মানুষ, নিজের শহরের মানুষ, জেলার মানুষ, বিভাগের মানুষকে এনে তিনি এক ধরনের এক জায়গায় জড়ো করেছেন। আর যারা তার সঙ্গে কখনো কখনো টুকটাক কাজকর্ম করেছে বা তার সঙ্গে সম্পর্ক আছে, এদেরকে বাইরে থেকে তিনি আমদানি করেছেন। এবং আন্দোলন যে একটি সম্ভাবনা খুলে দিয়েছে, এটিকে জাগরুক রাখবার জন্য ছাত্রদের মধ্য থেকে নাম কাওয়াস্তে দু একজনকে নিয়ে তিনি একটা ভাগ দিয়েছেন। ফলে এই বিষয়টি ওই সময়ের মতো স্থিমিত হয়েছে। ছাত্র নেতারা তখন মনে করেছিলেন যে প্রফেসর ইউনূস সাহেব একজন গ্লোবাল সেলিব্রিটি, নোবেল জয়ী, তিনি তো আমাদের লোক, মানে তাদের লোক। আসলে ইউনূস সাহেব কারো লোক নন, তিনি কোনো কালেই কারো লোক ছিলেন না, এখনো তিনি কারো লোক নন, মানে অন্তত বাংলাদেশের কারো নন, এটি আমি বলতে পারি। আপনারা যদি হিসাব মেলাতে চান, হিসাব মেলাতে পারেন, আসলে তিনি অন্য কারো লোক। আচ্ছা, আপনি বলুন তো, এই 8 আগস্ট 2024 সরকার গঠনের পর থেকে যত চড়াই উতরাই হয়েছে, উত্থান পতন হয়েছে, দাবি স্লোগান উচ্চারিত হয়েছে প্রফেসর ইউনূসের কাছে, এই ছাত্ররা করেছে, তিনি কোন ন্যায্য দাবিটি মেনেছেন? তিনি কি নূরজাহান বেগম, তাকে কি তিনি উপদেষ্টা থেকে বাদ দিয়েছেন? বিপুল দাবি ছিল। তিনি কি মোস্তফা সরোয়ার ফারুকীকে অব্যাহতি দিয়েছেন? ব্যাপক দাবি ছিল। তিনি কি চট্টগ্রাম বিভাগের উপদেষ্টার সংখ্যা বেশি হওয়ার কারণে উত্তরাঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চল, এই অঞ্চল থেকে মিনিমাম 2 জন উপদেষ্টা নিয়োগের জন্য সাথী সালামরা বলেছিলেন, আন্দোলন করেছিলেন, বলছিলেন অচল করে দেবেন? তিনি কি সেটা করেছেন? এরকম অনেক দাবি ছাত্র নেতারা করেছেন। প্রফেসর ইউনূস সেটাই মেনেছেন যেটা 2 2 4 তার জন্য সুবিধা। যেটি তার জন্য সুবিধা নয়, ওরকম কোনো কিছুতে তিনি চুপ করে থেকেছেন, মুচকি করে এসেছেন। এটি মাহমুদুর রহমান মান্না তাকে চমৎকার করে ডিসক্রাইব করেন, যে তিনি শোনেন, কিছু বলেন না, বড় জোর তিনি একটু মুচকি আসেন। এই হচ্ছেন প্রফেসর ইউনূস, তাই তো? তিনি তো আসলে আপনাদের কোনো কথা শোনেননি, কারণ মানে আমাদের প্রফেসর ইউনূস সাহেবও জানেন ছাত্ররা তাকে এখানে বসায়নি। যদিও দৃশ্য তো আমরা দেখেছি, ছাত্ররা বলেছে, তিনিও এসেছেন, বসেছেন এবং বলেছেন এরা নিয়োগকর্তা, কিন্তু তিনি জানেন, বা আমরা অনেকে ধারণা করি ছাত্ররা তাকে বসায়নি, অন্য কেউ বসিয়েছে। তাই তিনি বরাবরই এই অন্য কেউয়ের প্রতি দায়বদ্ধ থেকেছেন এবং এখনো আছেন। এই অন্য কেউ কে, সেটা আপনারা খুঁজুন।
এর ভিতরে পথ চলতে গিয়ে, সরকার চালাতে গিয়ে প্রফেসর ইউনূস অনেক ভুল করেছেন, অনেক সমালোচনার মুখে পড়েছেন, নিজে বিভ্রান্ত হয়েছেন, পদত্যাগ নাটক করেছেন, অনেক কিছু করতে গিয়ে এক পর্যায়ে যখন তিনি বুঝেছেন, তিনি একটা দল করেছেন এনসিপি, ভেবেছেন এটিকে দিয়েই তিনি তার অতীতের যে রাজনীতি করার স্বপ্ন সেটিকে বাস্তবায়ন করবেন। সেটিও তিনি যখন বুঝলেন যে করা যাবে না, এনসিপি আসলে দাঁড়াবে না, ভেবেছিলেন জামাতকে নিয়ে আগাবেন, কিন্তু দেখছেন জামাতও আসলে কথা ঠিক রাখে না, যখন তখন তাদের লক্ষ্য বদলায়, মানে তারা যে সফল হবে এটি তিনি বুঝতে পারছেন না, এই জামাত তাদেরকে হুমকি দেয়। আর বাকি ধরেন ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম যারা এসব ফটো সেশন করে ছবি তোলে, তারা কখন কি বলে সেটিরও ঠিক ঠিকানা নেই। কিন্তু তিনি তো বিচক্ষণ মানুষ, তিনি ঠিকই বুঝে গেছেন যে যে কোনো সময় ঝড় উঠতে পারে, কিন্তু ঝড় উঠলে কি হবে, নদীর ঘাটে রাখা নৌকা, ক্ষমতার নৌকা, এটি যদি শক্ত খুঁটি না থাকে বাঁধবেন কি করে। তিনি মনস্থির করলেন এবং সিদ্ধান্ত নিয়ে ফেললেন নদীর পাড়ের বড় বট গাছের সঙ্গে তিনি নৌকাটি বাঁধবেন, এবং তিনি বেঁধেছেন। এই মুহূর্তে নদীর পাড়ের বড় বট গাছ কোনটি? বিএনপি। আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই, জামাত বাদ, হেফাজত বাদ, ইসলামী আন্দোলন বাদ, এনসিপি তো পাত্তাও পেল না। এই জন্যই তিনি বিএনপির কে টার্গেট করেছেন। এজন্যই তিনি নানান অজুহাত দেখিয়ে, নানান কারণ দেখিয়ে সরকারি সফর বলে একটি বেসরকারি সফরে লন্ডন গেছেন, রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে, এবং যা যা করার জন্য গেছেন বলে জানিয়েছেন তার কিছুই হয়নি, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার বৈঠকটি ঠিকই হয়েছে। আসলে টার্গেট ছিল এটি, এবং আমি বিশ্বাস করি বা আমি চিন্তা করি, বুঝি, মূলত সেদিনই তার প্রফেসর ইউনূসের সেফ এক্সিট নিশ্চিত হয়ে গেছে, এবং সেটা ওই যে অন্য কেউ কথা বলেছি তারাও হয়তো মেনে নিয়েছেন বা তিনি মানাতে পেরেছেন। মানে ওই যে ব্যাটনটা আরেকজন হাতে তুলে দেওয়া, প্রক্সি ঠিক করে দেওয়া, যে আমি পারছি না, এই এই সমস্যা, বা তারা বলছে এখন একে দিয়ে হবে, একে বলা হয়েছে তুমি এটি করো, তাহলে এটি এটি হবে। এটি শুরুতে সাধারণ মানুষ বুঝতে না পারলেও ছাত্র নেতারা কিন্তু বুঝেছিলেন। এই নাহিদা বুঝেছিলেন, হাসনাত সার্জিসটা বুঝেছিলেন, জামাতের নায়েবে আমির, জামাতের আমির, তারা কিন্তু বুঝেছিলেন। হেফাজত ইসলাম বা ইসলামী আন্দোলন বা নাগরিক গণ অধিকার তারা বুঝেছিল, একটু হাই হুই করেছে, কিন্তু বেশি কিছু বলেনি। এই যে বুঝ, এই বুঝের ভিতরে কিন্তু কয়েকটি ভাগ আছে। এক ভাগে আছে এনসিপি এবং জামাত, তারা বুঝতে পেরেছে যেটা বললাম, যে আন্দোলনের সুফল ব্যাহত হয়ে গেছে, এবং প্রফেসর ইউনূস কিন্তু সাইড কেটে অন্যদিকে কেবলা বানিয়েছেন। হাসনাত তো বলেছে যে তিনি সেজদাকে দিতে গিয়েছেন লন্ডনে। তো তারা লন্ডন বৈঠক নিয়ে যে রিয়াকশন ওই সময় দিয়েছে, আপনারা একটু স্মরণ করুন, এটি প্রমাণ করে যে প্রফেসর ইউনূস লাইন বদলে নিয়েছেন, এবং এনসিপির নেতাদের সঙ্গে বা ছাত্র নেতাদের সঙ্গে, যাদের আন্দোলনের পথ বেয়ে তিনি ক্ষমতায়, তাদের সঙ্গে তার দূরত্ব তখন থেকেই আসলে বেড়ে গেছে। এটা এখন অনেকে বিশ্বাস করেন ইউনূস কেবল নিজের এবং নিজের কাছের কিছু মানুষকে নিয়েই ভেবেছেন বা ভাবেন, এটি বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। এবং শোনা যায় এরকম যে উপদেষ্টার অনেকের মধ্যেও নাকি এক ধরনের অশান্তি, অস্বস্তি। তবে এর ভিতরে আবার যারা বিদেশি নাগরিক, যারা ভাড়াটে হিসেবে এখানে এসেছেন, তাদের ভিতরে আবার তেমন ডর ভয় নেই। মানে সেফ এক্সিট টেক্সিটে তারা খুব একটা ভাবছেন না। তারা বুঝতে পারলে, গতিবিধি বুঝতে পেরে আগে ভাগেই সটকে পড়বেন। যারা পারবেন না তাদেরও ভয় নাই, তারা এক লাফে গিয়ে ঢাকাস্থ তাদের দেশের, স্ব দেশের যে দূতাবাস আছে বা হাই কমিশন আছে, সেখানে গিয়ে তারা আশ্রয় নেবেন, এবং তারা তাদেরকে ঠাঁই দিবেন, এবং পরে সেখান থেকে তারা চমৎকার করে বিদেশে চলে যাবেন। আমরা দেখেছি 5ই আগস্টের পরে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আর প্রফেসর ইউনূস, তিনি যার কি সেটি আপনারা বুঝুন, তারাই তাকে বাঁচিয়ে নিতে চেষ্টা করবে। কারণ তারা আবার চিন্তা করবে, প্রফেসর ইউনূস যদি বিচারের মুখোমুখি হন, তাহলে কিন্তু থলের বিড়াল সবগুলো একসঙ্গে বেরিয়ে পড়বে। ওই ডিপ স্টেট পর্যন্ত বেরিয়েছে, এটিকে ছাই চাপা দিয়ে রাখা যাচ্ছে, এর পরেরটুকু বেরোলে আর মুখ দেখানোর জো থাকবে না। যে কারণে প্রফেসর ইউনূসের চোখে মুখে কপালে কিন্তু আপনি দুশ্চিন্তার ভাঁজ দেখবেন না। উনি কিন্তু হাসেন, হাত পা নেড়ে কথা বলেন, এখনো উনি স্বপ্ন দেখান, এইটা করতে হবে, ওইটা করতে হবে, 10, 20, 30, 50 বছরের স্বপ্ন এখনো তিনি ছেড়ে চলেছেন সময়। কিন্তু ছাত্র নেতারা বুঝতে পেরেছেন যে সমস্যায় পড়বেন তারা, যারা এতদিন গায়ের জোর দিয়ে, গলা কাঁপিয়ে, মঞ্চ কাঁপিয়ে, মাইক্রোফোন ফাটিয়ে ফেলার অবস্থা করেছেন, ন্যায় অন্যায় বিবেচনা করেননি, যারা আওয়ামী লীগকে তো খেপিয়েছেনই, কখনো কখনো বিএনপি এবং জামাতকেও তারা ক্ষুব্ধ করেছেন, তারা এখন আতঙ্কে আছেন। সবারই তো আসলে এক্সিট হয়ে যাচ্ছে বা যাবে, আমাদের কি হবে, আমরা কোথায় যাব? সত্যিই তো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে হুঙ্কার দেয়, আওয়ামী লীগ যেভাবে হুঙ্কার দেয়, বাংলাদেশের অনেক সাধারণ মানুষ যেভাবে ছাত্র নেতাদেরকে, সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদদেরকে নিয়ে যেভাবে কটাক্ষ করে গত কয়েক মাসে, সেটি যদি সোশ্যাল মিডিয়ায় আপনি চোখ রাখেন, কান পাতেন, তাহলে আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন।
এই কারণেই হয়তো সার্জিস নাহিদরা এখন সেফ এক্সিট নিয়ে উঠে পড়ে লেগেছেন। হয়তো তারাও চান, এখন প্রফেসর ইউনূস হয়তো এটা করতে পারেন যে আমি যাচ্ছি, চলো তোমরাও যাবে। এই যে বাতাবরণ রাজনীতির, এটি কেন হলো? এত বড় গ্লোবাল সেলিব্রিটি 1 বছর 4 মাসের মাথায় এত লেজে গোবরের অবস্থা কেন করলেন? তারপরও তার 3-0 তত্ত্ব যায় না, তারপরে দারিদ্র জাদুঘরে পাঠানোর তত্ত্ব যায় না, দেশটা ডুবে অত গবরে চলে যাচ্ছে, কিন্তু স্বপ্ন আছে, চোখ ভরা স্বপ্ন, হাত ভরা স্বপ্ন, হাত নাচাবেন আর স্বপ্ন দেখাবেন। যাই হোক, এই প্রসঙ্গে আমি 2-1টি কথা বলে শেষ করি। সেটি হচ্ছে যে এই যে সেফ এক্সিট নিয়ে এত কথা হচ্ছে, চারিদিকে হচ্ছে, আমি তো সামান্য কথাই বললাম, আগের গোছানোর অভিযোগ তোলা হচ্ছে। এইসব ঘটনা তো সোশ্যাল মিডিয়ায় আসছে, পত্রপত্রিকায় আসছে, টেলিভিশনেও আসছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী চুপ কেন? দুর্নীতি দমন কমিশন এখন কোথায়? ঘুমে? আইন আদালতের কি অবস্থা? পুলিশ কি এগুলো শুনতে পায় না? র্যাবের কি কোনো দায়িত্ব নেই? প্রশাসন কি একেবারে বধির? সবাই চুপ করে আছে কেন? আবার গণমাধ্যম, মূল যে মেইন স্ট্রিম মিডিয়া, তারা চুপ করে আছে কেন? নাকি সবার যখন নিরাপদ প্রস্থান নিশ্চিত হয়ে যাবে তখন গণমাধ্যম বিপ্লবী হবে, যেমনটা আমরা দেখেছি 5 আগস্টের পরে? মানে হেন দুর্নীতি নাই যা নিয়ে পাতার পর পাতা তারা স্পেস নষ্ট করেনি। যাই হোক, আরেকটি আসার জায়গা আছে, জানি না কিছু। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, এই সময়ে তিনি স্বপ্রণোদিত হয়ে কিছু কি করতে পারেন? মানে দেশটাকে বাঁচাতে হলে কিছু তো করা দরকার। আইসিটির চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম এত কিছু বলেন, এত ন্যায় নীতির কথা বলেন, চোখ বুঝে আছেন কেন তিনি? এগুলো আমার মনে প্রশ্ন জাগছে। এই কারণে আসলে আজকে সেফ এক্সিট আমার মূল বিষয় নয়। আমি চাচ্ছি যে যারা দিচ্ছে, যারা নিচ্ছে বা যারা নেবে, দেবার নেবার অথরিটিটা কিভাবে একজন পেতে পারে, একটি দল পেতে পারে, বা একটি সরকারে যারা যাবে তারা পেতে পারে, এই জিনিসটি আসলে বোঝা দরকার। আমরা সাধারণ নাগরিক, আমাদেরকে দয়া করে কেউ বোঝাবেন। তারপরে ধরেন যে যেটা বলছিলাম, যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন, যারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ের এই লোকজনকে সেফ এক্সিট দেওয়ার কমিটমেন্ট করছেন, কারণ ইনি বলছেন আমার দরকার, ইনি বলছেন হ্যাঁ আমি দিব, ব্যাটনটা আমাকে দাও। এই যে হচ্ছে, যারা ক্ষমতায় আসবে, কেন তাদের বিরুদ্ধে এখনই অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না? এরকম কি আমলে নেওয়ার সুযোগ নেই? আমি অনুরোধ করব যারা আইন বিষয়ে বিশেষজ্ঞ, তারা এই বিষয়টিতে একটু নজর দিন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কারণ এটি তো সকলেই বুঝে, সেফ এক্সিটের প্রশ্ন উঠছে কেন? নিশ্চয়ই অন্যায় হয়েছে, নিশ্চয়ই চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, স্বজনপ্রীতি তো আছেই, রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের হক নষ্ট হয়েছে নিশ্চয়ই। তা না হলে এমন ঘটনায়, অপরাধে নতুন সরকারের শীর্ষ নেতৃত্ব কি অভিযুক্ত হতে পারেন না যে অপরাধ করে যারা সেফ এক্সিট চাচ্ছে তাকে আমি বিনা বিচারে মুক্তি দিচ্ছি, দায় মুক্তি দিচ্ছি? এই দায় তো আমারও থাকবে। আসলে কথাগুলো বলতে চাইনি, কিন্তু ভেতরের যন্ত্রণার কারণেই আসলে কথাগুলো বললাম। আমি শেষ করব এই কথা বলে যে হায়রে নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এভাবে যে তাসের ঘরের মতোই ভেঙে পড়বে, আসলে আর কেউ কিছু বলবে না, এটাও আমাদের চেয়ে চেয়ে দেখতে হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর 26 জন কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ এবার একেবারে প্রকাশ্যে এসে গেল। অক্টোবর 8, 2025 তারিখে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনা সমেত 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জোরপূর্বক গুম করার অভিযোগে। আইসিটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম 2টি পৃথক মামলায় 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেশ করেছেন। প্রথম মামলায় শেখ হাসিনা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বা র্যাব তার ঊর্ধ্বতন কর্মকর্তা সমেত 17 জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন যে সেল বা টিএফআই সেলে জোর করে তাদেরকে গুম করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক পরিচালক জেনারেল সহ 13 জনের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে নির্যাতনের অভিযোগ এনেছে। 2টি মামলায় সেনা বা সামরিক কর্তা ব্যক্তির সংখ্যা 26। প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে গত 31শে আগস্ট
সেনাপ্রধান ও প্রধান বিচারপতির সাক্ষাৎ বিষয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম। সেখানে জানিয়েছিলাম সাক্ষাতের উদ্দেশ্য ছিল যাতে সেনা কর্তাদের বিচার ট্রাইব্যুনালে না হয়ে সামরিক আদালতে হয় সে বিষয়ে তদবির করতে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছে গিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। ওই একই ভিডিওতে জানিয়েছিলাম পরদিন সেনাপ্রধান দেখা করেন প্রথমে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং তারপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। সেই দেখা সাক্ষাতের উদ্দেশ্যের মধ্যে অন্যতম ছিল যাতে সেনা কর্তাদের বিষয়ে ট্রাইব্যুনালে না হয়, তাদের বিচারটা যাতে ট্রাইব্যুনালে না হয় সেজন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করা এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করা যাতে তিনি এরকম কোনো অধ্যাদেশ জারি না করেন। সেনাপ্রধানের সেই চেষ্টা যে ব্যর্থ হয়েছে সেটা বোঝা গেল 8 অক্টোবরে যখন 26 জন সেনাকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলো। এটা নিশ্চিতভাবেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গত 13-14 মাসের মধ্যে সবচেয়ে বড় পরাজয়। কারণ এই পরাজয়ের মধ্যে এই যে তার এই লড়াই বলবো, তার যে চেষ্টা তিনি করছিলেন তার মধ্যে সেনাবাহিনীর তার নিজের দপ্তর জড়িত। সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী এই সমস্ত বৈঠক, এই যে 3টে বৈঠক, সেটা সৌজন্য সাক্ষাৎ হিসেবে বলা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোতে সেনা কর্মকর্তাদের বিচার থেকে রক্ষা করার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রধান অভিযুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, শেখ হাসিনার সাবেক নিরাপত্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা। এর সঙ্গে আছেন ডিজিএফআই এর সাবেক পরিচালকগণ। তারা হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম এবং অন্যান্য সেনা কর্মকর্তা যারা আছেন তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল SM জাকারিয়া হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, শেখ হাসিনার সাবেক এডিসি, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, মেজর মোহাম্মদ নোমান আল ফারুক, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান আহমেদ। আর এছাড়া আছেন র্যাবের অভিযুক্ত কর্মকর্তাদের তালিকায় যারা আছেন তারাও কিন্তু মূলত সেনাবাহিনী থেকে নিয়োগপ্রাপ্ত। এরা হচ্ছেন সাবেক ডিজি মোখলেসুর রহমান, অতিরিক্ত ডিজি জিয়াউল আহসান, কর্নেল তোফায়েল মুস্তাফা সারোয়ার, লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, মানে এই যে 8 তারিখে গতকাল এই ব্যাপারে যখন অধ্যাদেশ জারি হয়ে গেল তারপর সেনাবাহিনীতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে খবর। গত বছর আগস্ট থেকেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক ছিল। ওয়াকারুজ্জামান গত বছর আগস্টে শেখ হাসিনার পতনে ও নতুন সরকারে যে বাড়াবাড়ি রকমের নতুন সরকার গঠনের জন্য যে বাড়াবাড়ি মূলক ভূমিকা নিয়েছিলেন সেটা উচিত ছিল না বলে তার যথেষ্ট সমালোচনা হয়েছে। অনেকের মতে শেখ হাসিনার পতনে বড় ভূমিকা ছিল ওয়াকারুজ্জামানের। এখন আবার তার এই ব্যর্থতাকে সেনার একটা বড় অংশ মনে করছে এটাও ওয়াকারুজ্জামানের আর এক ষড়যন্ত্র বা পরিকল্পনা, যেটাই বলেন। কারণ এত দ্বারা হাসিনার বিশ্বাসযোগ্য অফিসারদের কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং সেটা মেনে নিলেন
ওয়াকারুজ্জামান। এবার দেখা যাক এই অধ্যাদেশের সাংবিধানিক সংকট ও তার কি প্রভাব। অক্টোবর 6, 2025 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধনী অধ্যাদেশ 2025 জারি করেছে। এই অধ্যাদেশের ফলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না। মানে তারা ভোটে দাঁড়াতে পারবেন না। এটা ন্যাচারালি বোঝাই যায় যেটা আওয়ামী লীগকে তাকে সামনে রেখেই এটা করা হচ্ছে। সেনাপ্রধান এখানেও কিছু করতে পারলেন না। আইএসপিআর এর প্রত্যাখ্যান। আইএসপিআর আবার তারা বলছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, তারা একটা বিবৃতি দিয়ে জানিয়েছে আবার যে সেনাপ্রধান জোরপূর্বক গুম, হত্যা বা অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত কারো জন্য কোনো রকম ইমিউনিটি বা ক্ষমা প্রদান সম্পর্কে কোনো বক্তব্য দেননি। এটা সেই অনেকটা হয়ে গেল না, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। তো সেইটাই বলা হয়ে গেল যে তিনি তো এটার বিরোধিতা করেননি, মানে এদেরকে যে এই ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হবে না এই ব্যাপারে তিনি কিছুই বলেননি। আইএসপিআর তাদের বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সংবিধান, আইনের শাসন এবং জনগণের প্রতি তার দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এটা তো একটা অশ্বডিম্ব সম্পর্কে এটাই বলা যায়। কারণ বাংলাদেশে বর্তমানে সংবিধানের ও আইনের শাসন, বিচার প্রক্রিয়ার কি স্বচ্ছতা চলছে সে সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে ঘোড়াও হেসে ফেলবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, কিন্তু এখন এটিকে আওয়ামী লীগ আমলের অভিযোগগুলোর বিরুদ্ধে বিচার করছে। 71-এর যুদ্ধ অপরাধ নিয়ে গঠিত ট্রাইব্যুনাল হাসিনার অপরাধ নিয়ে বিচার করে কি করে? এটা কি 71-এর মতো যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম কি 24-এ হয়েছে, কি হাসিনার আমলে হয়েছে কোনো যুদ্ধ বাংলাদেশে? ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চ জাস্টিস মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 22 অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়েছে। দেখা যাক সেনা কর্তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করলে সেনার মধ্যে কি প্রতিক্রিয়া হয় সেটা দেখার মতো। তবে একটা প্রতিক্রিয়া যে বড়সড় প্রতিক্রিয়া হতে চলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেপ্টেম্বর 2024 সালে সাক্ষাৎকারে বলেছিলেন যে যাই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে তিনি দাঁড়াবেন, মানে সেনা দাঁড়াবে। একই কথা পরবর্তীতেও একাধিকবার বলেছেন। তবে বেসামরিক শাসক মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কখনোই বলেননি যে তার সরকার সেনার পাশে থাকবে, বরং ক্ষমতা গ্রহণের পর থেকেই মোহাম্মদ ইউনূস বারংবার সেনা প্রধানকে গুরুত্বহীন হিসেবে দেখিয়েছেন। আর সেনা কর্মকর্তাদের বিচারের প্রশ্নে তো জেনারেল ওয়াকারের 2 গালে ঠাস ঠাস চড় মারল ইউনূস সরকার। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে কিম, এরপরে কি? এরপরে উঠে আসছে কয়েকটি সম্ভাবনা। সবচেয়ে বড় সম্ভাবনা ইউনূসের পদচ্যুতি। ইউনূসের নয়, সবচেয়ে বড় সম্ভাবনাটা ওয়াকারুজ্জামানের পদচ্যুতি। এই ঘটনায় বলিয়ান ইউনূস সরকার ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করতে পারেন, সে সম্ভাবনা এবং সে কথা কিন্তু ঢাকার রাজনীতির অলিতে গলিতে শোনা যাচ্ছে। নতুন আর্মি চিফ নিয়োগ করতে পারেন তাকে পদচ্যুত করিয়ে। দ্বিতীয় সম্ভাবনা, উচ্চাকাঙ্ক্ষী কিন্তু স্বভাবে ঝুঁকি নিতে ভয় পাওয়া ওয়াকারুজ্জামান কি দরকার বাবু ঝামেলায় গিয়ে এই বলে নিজেই পদত্যাগ করে চলে যেতে পারেন। তার যা পাওনা সে তো হয়েই গেছে। এবং তৃতীয়ত সম্ভাবনা যেটা, সেনার মধ্যে ব্যাপক বিক্ষোভের দরুন একটা অভ্যুত্থান হতে পারে। এগুলো সব নতুন সম্ভাবনা। আবার এমনও হতে পারে এসব কিছুই হলো না এবং ওয়াকারুজ্জামান তার পুরনো পথে
এতদিন এই গত 13-14 মাস যে রাস্তায় তিনি হেঁটেছেন, সেই রাস্তায় তিনি হাঁটতে শুরু করলেন। সে রাস্তাটা কিরকম, সে হাঁটাটাই বা কিরকম? মাঝে মাঝে জেগে উঠবেন, যাত্রা দলের বিবেকের মতো বড় বড় ভাষণ মারবেন, অনেক জ্ঞানের কথা বলবেন, তারপর ঘুমিয়ে পড়বেন, যেমন ভাবে কাটিয়েছেন গত 13-14 মাস। কিন্তু যাই হোক, যেটাই হোক, একটা বড় ধাক্কা, বড় জিনিস কিন্তু আসতে চলেছে বাংলাদেশে। খুব